আমাদের জিও টিউটোরিয়াল ক্লাসরুমে পরপর ধারাবাহিকভাবে বিপিএসসির সিলেবাস ধরে যে মক টেস্ট শুরু হয়েছে, সেই মক টেস্টের টেস্ট নাম্বার 5 আজকের এই ভিডিওতে এক্সপোজ করা হবে। প্রথমেই বলি যে আমরা পুরো বিপিএসসির সিলেবাসকে টোটাল বর্তমানকালে 14টি ভাগে ভাগ করেছি। 14টা ভাগ করে সেই 14টি ভাগের পরপর ধারাবাহিকভাবে পরীক্ষা শুরু হয়েছে। তো 1 থেকে 5 পর্যন্ত অলরেডি আমাদের ক্লাসরুমে হয়ে গেছে। প্রথম পরীক্ষা ছিল ফিজিক্যাল জিওগ্রাফির উপরে, যেখানে অরিজিন অফ সোলার সিস্টেম, ইন্টারনাল স্ট্রাকচার অফ দ্য আর্থ, আইসোস্ট্যাসি, আর্থকুয়েক অ্যান্ড ভলকানিজম, কোবার অ্যান্ড হোমসের থিওরি অফ মাউন্টেন বিল্ডিং, ওয়েগনারের থিওরি অফ কন্টিনেন্টাল ডিপ্ট, এই কটা ছিল প্রথম পরীক্ষায় টেস্ট 1-এ। এবার আমরা কি করেছি, 80 নম্বরের পরীক্ষা সাজিয়েছি এই পুরো 6টা সেকশনের ওপরে 80 নম্বরের প্রশ্ন সাজিয়েছি পরীক্ষায়, এবং সেখানে অপশন রাখা হয়েছে 5টি করে। যেহেতু বিপিএসসি পরীক্ষায় প্রত্যেকটা প্রশ্নের 5টি করে অপশন থাকবে, তাই জন্য 5টি করে অপশন দিয়েই কিন্তু সাজানো হয়েছে এই পুরো পরীক্ষাটা টেস্ট 1। আমাদের টার্গেট হলো, যেহেতু আমাদের প্রত্যেকটা সাব ইউনিট বা সাব টপিককে ধরে ধরে যেহেতু আমাদের পরীক্ষা রয়েছে, তাই জন্য এই পরীক্ষা অতিরিক্ত সাজানোর মূল উদ্দেশ্য হলো যাতে করে বিপিএসসি পরীক্ষায় কারোর কোনো বিভ্রান্তি না আসে। কারণ সেখানে 5টা করে অপশন থাকবে, তাই আমরা যে 4টা অপশন যে এমসিকিউ টেস্ট আমরা প্র্যাকটিস করেছি, সেটা কিন্তু অনেকাংশেই একটা বড় জটিলতা তৈরি করবে যখন 5টা অপশন থাকবে। তো তাই জন্য 5টা অপশনের সাথে যাতে প্রত্যেকে পরিচিতি হতে পারে, তাই জন্যই এই পরীক্ষাগুলো সাজানোর কাজ শুরু হয়েছে। টেস্ট 2-তে যেটা ছিল, টেস্ট 2-তে প্রথমে ছিল প্লেট টেকটনিক, ফোল্ডেড টোপোগ্রাফি, ফল্টেড, নর্মাল সাইকেল অপারেশন, এরিড টোপোগ্রাফি, গ্লাসিয়াল টোপোগ্রাফি, কাস্ট টোপোগ্রাফি, এই কটা দিয়েছিল টেস্ট 2-এর পরীক্ষা গেল। এবার যদি আমরা টেস্ট 3 দেখি, টেস্ট 3 ক্ষেত্রে ছিল ক্লাইমেট অ্যান্ড ওশানিওগ্রাফির পার্টের কম্পোজিশন অ্যান্ড স্ট্রাকচার অফ অ্যাটমসফিয়ার, ক্লাসিফিকেশন অফ এয়ার মাস, ফ্রন্ট, সাইক্লোন, কোপেন্স অ্যান্ড থর্নথওয়েটের স্কিম অফ ক্লাইমেটিক ক্লাসিফিকেশন অ্যান্ড ক্লাইমেট চেঞ্জের ওপর ছিল কজ অ্যান্ড এভিডেন্সের ওপরে। অর্থাৎ এই কটা পার্ট নিয়েছিল টেস্ট 3। এবার রয়েছে টেস্ট 4। টেস্ট 4-এ ছিল মূলত কিছুটা মানে ওশানিওগ্রাফির পার্ট, পুরোটাই ওশানিওগ্রাফির পার্ট। কারণ ক্লাইমেটোলজি এবং ওশানিওগ্রাফি যে অংশটা রয়েছে তাকে আমরা দুটো ভাগ করে নিয়েছি। টেস্ট 3-তে একটা অংশ ছিল, টেস্ট 4-এ আর একটা অংশ। টেস্ট 4-এ প্রথমেই ছিল স্যালিনিটি অফ ওশান ওয়াটার, তারপরে রিলিফ অফ ওশান ফ্লোর, কন্টিনেন্টাল সেলফ, স্লোপ অ্যান্ড ডিপ সি প্লেন, তারপরে ছিল রিলিফ অফ ইন্ডিয়ান অ্যান্ড আটলান্টিক ওশান, ওশান কারেন্ট এবং টাইড। তো বেসিক্যালি এই কটা অংশ দিয়েছিল টেস্ট 4-এর পরীক্ষা সাজানোর কাজ। এবার আজকে যেটা আমরা ইউটিউবে এক্সপোজ করব সেটা হলো টেস্ট 5। টেস্ট 5-এ কী কী রয়েছে আমাদের পুরো টেস্ট 5-এর অংশ? এক হলো রিসোর্স অ্যান্ড ইকোনমিক জিওগ্রাফি, এর মধ্যে প্রথমেই রয়েছে মিনিং, কনসেপ্ট অ্যান্ড ক্লাসিফিকেশন অফ রিসোর্সেস। নেক্সট রয়েছে সয়েল, ওয়াটার অ্যান্ড ফরেস্ট রিসোর্স, দেয়ার ডিস্ট্রিবিউশন, এবং এটা গ্লোবালি পড়তে হবে, ইউটিলাইজেশন অ্যান্ড কনজারভেশন। ফিশারিজ অফ দ্য ওয়ার্ল্ড, মানে ওভারঅল ফিশিং জোন এবং উৎপাদন সম্পর্কে জানতে হবে। ডিস্ট্রিবিউশন অ্যান্ড প্রোডাকশন অফ দ্য ফলোয়িং রিসোর্সেস, যেমন এক রয়েছে কোল ইন ইউএসএ, চায়না, পেট্রোলিয়াম ইন মিডল ইস্ট, আয়রন ওর ইন রাশিয়া অ্যান্ড অস্ট্রেলিয়া, ম্যাঙ্গানিজ ইন রাশিয়া অ্যান্ড ইউএসএ। আমরা প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা পরীক্ষা সাজানো আছে এগুলোর। কোল ইন ইউএসএ অ্যান্ড চায়নার উপরে আলাদা পরীক্ষা রয়েছে, পেট্রোলিয়াম ইন মিডল ইস্টের আলাদা পরীক্ষা রয়েছে। তো সেগুলো প্রথমে প্রত্যেকের দিতে হবে, কারণ সেখানে রয়েছে সমস্ত প্রশ্নকে এক জায়গায় করে পরীক্ষা সাজানো। তাই সেই পরীক্ষাটা দেওয়ার মধ্যে দিয়ে, সাপোজ ধরো আয়রন ওর ইন রাশিয়া অ্যান্ড অস্ট্রেলিয়া, ওই পরীক্ষাটা দেওয়ার মধ্যে দিয়ে সে সব কিছু জেনে গেল, তারপরে সেই গ্রুপ টেস্টগুলো দেবে। এবার রয়েছে এগ্রিকালচার। এগ্রিকালচারে সাবসিডেন্স ফার্মিং রয়েছে, রয়েছে কমার্শিয়াল গেইন ফার্মিং, প্ল্যান্টেশন এগ্রিকালচার, ডেয়ারি ফার্মিং, মেডিটেরিয়ান এগ্রিকালচার। ইন্ডাস্ট্রির মধ্যে রয়েছে ইন্ডাস্ট্রিয়াল লোকেশন থিওরি, ওয়েবারের, ভন থুনেনের এগ্রিকালচারাল লোকেশন থিওরি, আয়রন অ্যান্ড স্টিল ইন্ডাস্ট্রি রয়েছে, এবং রয়েছে কটন, টেক্সটাইল ও সুগার ইন্ডাস্ট্রি। গেল। তারপর রয়েছে ট্রান্সপোর্ট অ্যান্ড ট্রেড,
এর উপরে রয়েছে ইন্টারন্যাশনাল ট্রেড উইথ রেফারেন্স টু WTO, গ্লোবালাইজেশন অ্যান্ড ইটস ইম্প্যাক্ট অন ইকোনমি, ট্রেড রুট, সুয়েজ অ্যান্ড পানামা ক্যানেল। আমাদের কিন্তু প্রত্যেকে যারা ক্লাসরুমে রয়েছে সবাইকে আমি সাজেস্ট করব আগে ইন্ডিভিজুয়াল সাব ইউনিট ওয়াইজ যে টেস্টগুলো বা টপিক ওয়াইজ যে টেস্টগুলো রয়েছে সেই টেস্টগুলো দেবে। যেমন ধরো ট্রেড রুট, সুয়েজ অ্যান্ড পানামা, সুয়েজ ক্যানেলের উপর আলাদা পরীক্ষা আছে, পানামা ক্যানেলের উপর আলাদা পরীক্ষা আছে, WTOর উপরে আলাদা পরীক্ষা আছে, গ্লোবালাইজেশনের উপরে আলাদা পরীক্ষা রয়েছে। অর্থাৎ প্রত্যেকটা সাব টপিকের পরীক্ষা আগে দেবে, তারপরে এই গ্রুপ টেস্টগুলো দেবে। তো এই পরীক্ষাটারই প্রশ্নপত্র আমরা এক্সপোজ করার চেষ্টা করছি, যেটা বেসিক্যালি টেস্ট 5 হিসাবে অ্যাড্রেস করা হয়েছে, টেস্ট 5। তো টেস্ট 5 দেখতেই পাচ্ছ যে টোটাল 80 নাম্বারের পরীক্ষা, যেটা বিপিএসসির ক্ষেত্রেও পুরো 150 নাম্বারের পরীক্ষার মধ্যে 120কে যদি আমরা ডিস্ট্রিবিউট করি তার মধ্যে 80 থাকবে সাবজেক্টের এবং 40 নাম্বার থাকবে জেনারেল স্টাডিজ এবং 30 নাম্বার থাকবে ল্যাঙ্গুয়েজ গ্রুপের। তো এই 3টে পার্ট নিয়ে পুরো বিপিএসসি পরীক্ষা, 30, 80 আর 40। তো এই 80 অর্থাৎ পুরো সাবজেক্টটা আমরা গাইড করি আমাদের ক্লাসরুম থেকে, এবং এই একই ক্লাসরুমের মধ্যে কিন্তু প্রত্যেকটা ওভারঅল যত মানে সাবজেক্টের মধ্যে যা কিছু পড়ে সব কিছুই সে পড়তে পারবে বা পাবে। গেল। তো একদম প্রথম প্রশ্নে আমরা যাব। প্রথম প্রশ্ন, হোয়াট ইজ এ রিসোর্স? অ্যাকচুয়ালি একটি সম্পদ বলতে কি বোঝায়? বলছে এনিথিং দ্যাট স্যাটিসফাইডস হিউম্যান নিডস, অর্থাৎ হিউম্যান নিডস পূরণ করার সামর্থ্যযুক্ত যে কোনো উপাদানকেই আমরা সম্পদ হিসাবে গণ্য করব। এরপর রয়েছে রিসোর্স দ্যাট ক্যান নট বি রিপ্লেনাইজড আফটার ইউজ আর টার্ম অ্যাজ নন রিনিউয়েবল রিসোর্স, অর্থাৎ পুনরায় যাকে আর ফিরিয়ে আনা সম্ভব হয় না, অর্থাৎ বলছে ক্যান নট বি রিপ্লেনাইজড, তাকে বলা হয় বেসিক্যালি নন রিনিউয়েবল রিসোর্স। নেক্সট, পরের প্রশ্ন 3 বলছে হোয়াট অফ দ্য ফলোইং ইজ অ্যান এক্সাম্পল অফ নন রিনিউয়েবল রিসোর্সেস। পাঁচটার যে কনসেপ্ট, যেমনটি মোর দ্যান ওয়ান অফ দ্য অ্যাবভ এবং নান অফ দ্য অ্যাবভ, এই দুটো অপশন সব ক্ষেত্রে কমন, বাদ বাকি 3টে অপশন থাকবে সেই প্রশ্নের রিগার্ডিংয়ে। বলছে হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যান এক্সাম্পল অফ এ নন রিনিউয়েবল রিসোর্স। নন রিনিউয়েবল রিসোর্স উইন্ড এনার্জি নয়, বায়োমাস নয়, ইউরেনিয়াম হবে নন রিনিউয়েবল। ওকে, নেক্সট পরের প্রশ্ন বলছে দ্য কনসেপ্ট অফ সাস্টেনেবল ডেভেলপমেন্ট প্রাইমারিলি এইম অ্যাট কনজারভেশন অ্যান্ড প্রপার ইউটিলাইজেশন অফ রিসোর্স। এটাই হলো সাস্টেনেবল ডেভেলপমেন্টের মৌলিক বা মূল উদ্দেশ্য। ওকে, পরের প্রশ্ন 5 বলছে দ্য টার্ম রিসোর্স কনজারভেশন রেফার টু। রিসোর্স কনজারভেশন বলতে আমরা কেয়ারফুল ম্যানেজমেন্ট অফ রিসোর্স টু অ্যাভয়েড ডিপ্লেশন। বর্তমানকালে যথেচ্ছ ব্যবহারের কারণেই সম্পদ অধিকাংশ ধ্বংস হচ্ছে বা নষ্ট হচ্ছে, তাই সবার আগে আমাদের যেটা দরকার কেয়ারফুল ম্যানেজমেন্ট করা, এবং যাতে করে সম্পদ ডিপ্লেশন না হয়, কমে না যায় যথেচ্ছ ব্যবহারের ফলস্বরূপ, সেই দিকে খেয়াল রাখা। ওকে, 6 প্রশ্ন রিসোর্স দ্যাট হ্যাভ লিমিটেড কোয়ান্টিটিস অ্যান্ড আর লাইকলি টু গেট এক্সহাস্টেড আর টার্ম অ্যাজ অ্যাকচুয়াল রিসোর্স। বলছে একে আমরা অ্যাকচুয়াল রিসোর্স বলবো। রিসোর্সেস দ্যাট হ্যাভ লিমিটেড কোয়ান্টিটিস অ্যান্ড আর লাইকলি টু গেট এক্সহাস্টেড আর টার্মড অ্যাজ অ্যাকচুয়াল রিসোর্স, একেই বলা হয় অ্যাকচুয়াল সম্পদ। ওকে, 7 প্রশ্ন বলছে রিসোর্স দ্যাট ক্যান বি রিপ্লেনাইজড ওভার টাইম আর নোন অ্যাজ রিনিউয়েবল রিসোর্স। সহজ প্রশ্ন, যেটাকে পুনরায় ফিরিয়ে আনা সম্ভব তাকে বলে রিনিউয়েবল রিসোর্স। 8 প্রশ্ন হুইচ অফ দ্য ফলোইং রিসোর্সেস ইজ ক্যাটাগরাইজড অ্যাজ ইউবিকুইটাস, অর্থাৎ সর্বত্র পাওয়া যায় এমন। ওয়াটার, এয়ার, উইন্ড সব কিছুই হবে, অর্থাৎ উত্তর হলো মোর দ্যান ওয়ান অফ দ্য অ্যাবভ। 9 প্রশ্ন ব্ল্যাক সয়েল ইজ আইডেল ফর গ্রোয়িং হুইচ অফ দ্য ফলোইং ক্রপস। অ্যাকচুয়ালি কটন উৎপাদনের জন্য।
10 প্রশ্ন, দ্য প্রসেস অফ সয়েল ইরোশন ক্যান বি অ্যাক্সিলারেটেড বাই ওভারগ্রেজিং। অ্যাকচুয়ালি সয়েল ইরোশন অ্যাক্সিলারেট করার ক্ষেত্রে বলছে দ্য প্রসেস অফ সয়েল ইরোশন ক্যান বি অ্যাক্সিলারেটেড বাই, অ্যাকচুয়ালি এর মাত্রাটা না বেড়ে চলেছে, যেটা অ্যাক্সিলারেটেড হচ্ছে বাই ওভারগ্রেজিং। তো এটাই হলো সঠিক উত্তর। নেক্সট 11 প্রশ্ন বলছে হুইচ অফ দ্য ফলোয়িং প্র্যাকটিস ক্যান হেল্প ইন সয়েল কনজারভেশন। দেখো প্রথমে বলছে শিফটিং কাল্টিভেশন নয়, মোনোকালচার একই ফসল চাষ করা নয়, ওভার ইরিগেশন নয়, অর্থাৎ উত্তরটা হলো নান অফ দ্য অ্যাবভ। 12 প্রশ্ন, গ্রাউন্ড ওয়াটার ওভার এক্সট্রাকশন ক্যান লিড টু, কি হতে পারে? অ্যাকচুয়ালি গ্রাউন্ড ওয়াটার কন্টামিনেশন হতেই পারে, ডিক্রিজ সয়েল স্যালিনিটি এটা নয়, ডিক্রিজড সয়েল স্যালিনিটি এটা নয়, সয়েল স্যালিনিটি বেসিক্যালি বেড়ে যায়, ওভার এক্সট্রাকশন ক্যান লিড টু গ্রাউন্ড ওয়াটার ইনক্রিজ করে সয়েল স্যালিনিটি, ল্যান্ড সাবসিডেন্স ওভারঅল হতে পারে, তাই জন্য উত্তরটা মোর দ্যান ওয়ান অফ দ্য অ্যাবভ হবে। ওকে, পরের প্রশ্ন 13 প্রশ্ন দেখো বলছে হুইচ অফ দ্য ফলোয়িং মেথড ইজ মোস্ট এফেক্টিভ ফর ওয়াটার কনজারভেশন ইন এগ্রিকালচার। অ্যাকচুয়ালি ড্রিপ ইরিগেশন সবচেয়ে বেস্ট মেথড হলো যাতে করে জলের সাশ্রয় করা সম্ভব হয়। 14 প্রশ্ন, দ্য ফরেস্ট রাইট অ্যাক্ট 2006 in India is aimed at recognized the right of scheduled tribe and other traditional forest dwellers, এদের যে দাবি, এদের যে অধিকার সেটা ফিরিয়ে দেয়া বা অধিকার দেয়া সেই বিষয়টার উপরে, কারণ আদিবাসীদের ফরেস্টের অধিকার রয়েছে, সেটা কিন্তু দ্য ফরেস্ট অ্যাক্ট 2006 অনুযায়ী এটা মূলত কার্যকর হয়েছে বর্তমানকালে যেভাবে সেটা অ্যাক্টিভ আছে। 15 প্রশ্ন, দ্য টার্ম সোশ্যাল ফরেস্ট্রি রেফার টু ট্রি প্ল্যান্টিং অন কমিউনিটি ল্যান্ড। অ্যাকচুয়ালি কমিউনিটি ল্যান্ডের ওপরে ট্রি প্ল্যান্ট করাকেই আমরা সোশ্যাল ফরেস্ট্রি বলি, যেমন অ্যাগ্রো ফরেস্ট্রি এগ্রিকালচারাল ল্যান্ডের পাশ দিয়ে করা। নেক্সট 16, ওয়াটারশেড ম্যানেজমেন্ট প্রাইমারিলি এইম টু বা এইম অ্যাট। অ্যাকচুয়ালি ওয়াটারশেড ম্যানেজমেন্টের মৌলিক উদ্দেশ্য যেটা, সেটা হলো ইরোশন কন্ট্রোল অ্যান্ড ওয়াটার রিটেনশন। এটাই মেন কারণ, ইরোশন কন্ট্রোল অ্যান্ড ওয়াটার রিটেনশন এটা হলো মৌলিক উদ্দেশ্য। 17 প্রশ্ন, 17তে বলছে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ মেথড অফ সয়েল কনজারভেশন প্র্যাকটিস অন হিল স্লোপ। অ্যাকচুয়ালি স্টেপ ফার্মিং করা যায়, কন্ট্যুর ফার্মিং করা যায়, ট্রাস ফার্মিং করা যায়, তাই জন্য উত্তরটা মোর দ্যান ওয়ান অফ দ্য অ্যাবভ হবে। 18 প্রশ্ন, দ্য রামসার কনভেনশন ইজ রিলেটেড টু দ্য কনজারভেশন অফ ওয়েটল্যান্ড কনজারভেশনের ওপরে। 19 প্রশ্ন, 19 বলছে হুইচ অফ দ্য ফলোয়িং কান্ট্রিজ ইজ দ্য লার্জেস্ট প্রডিউসার অফ ফিশ ইন দ্য ওয়ার্ল্ড। অ্যাকচুয়ালি ওয়ার্ল্ডে চীন হলো প্রথম। নেক্সট 20 প্রশ্ন, দ্য এক্সক্লুসিভ ইকোনমিক জোন বা ইইজেড অফ এ কোস্টাল নেশন এক্সটেন্ড আপ টু 200 নটিক্যাল মাইল, 200 নটিক্যাল মাইল পর্যন্ত এটি প্রসারিত। নেক্সট 21 প্রশ্ন, দ্য টার্ম বাই ক্যাচ ইন ফিশিং রেফার টু বাই ক্যাচ কাকে বলে? বলছে নন টার্গেট স্পিসিস কট ডিউরিং ফিশিং। অ্যাকচুয়ালি যখন মাছ ধরা হয় না, তখন মাছের সাথে বিভিন্ন প্রাণীরা উঠে আসে, জালে বন্দি হয়, তো তাকেই অ্যাকচুয়ালি বলা হয় বাই ক্যাচ, যাদেরকে কিছু অংশত ব্যবহার করা হয় বিভিন্ন উদ্দেশ্যে, আর কিছু আবার পুনরায় ছেড়ে দেওয়া হয়, যদিও এক্ষেত্রে একটা বড় প্রভাব পড়ে বায়োডাইভার্সিটির উপরে, কারণ অনেকাংশে এই মাছ ধরতে গিয়ে কিছু প্রাণীর কিন্তু মৃত্যু হয়। ওকে, হোয়াট পার্সেন্টেজ অফ দ্য গ্লোবাল ফিশ ক্যাচ is from marine fisheries? Actually 63%. টোটাল বিশ্বে যত মাছ উৎপাদিত হয় তার 63% সমুদ্র থেকে আসে। হচ্ছে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ কমনলি প্র্যাকটিস মেথড অফ ফিশিং? অ্যাকচুয়ালি পার্স সেইনিং হলো কমনলি প্র্যাকটিস মেথড ফর ফিশিং।
পার্স শাইনিং, ওকে, যেমনটি জালকে নিচে ডুবিয়ে ওপরে তোলা, যাকে পার্স শাইনিং বলা হয়। ওকে, নেক্সট 24, দ্য প্রাইমারি পারপাস অফ দ্য মেরিন স্টেওয়ার্ডশিপ কাউন্সিল, মেরিন স্টেওয়ার্ডশিপ কাউন্সিল রয়েছে MSC, যার মূল উদ্দেশ্য হলো সার্টিফাই সাস্টেনেবল ফিশারিজ। অ্যাকচুয়ালি যারা কর্পোরেট ওয়েতে মাছ উৎপাদন বা মাছ ধরে তাদেরকে এই সার্টিফিকেশন পেয়েই কিন্তু মাছ ধরার অনুমতি মেলে, কারণ তারা যদি সাস্টেনেবলভাবে প্র্যাকটিসটা না করে তাহলে সমুদ্রের বিভিন্ন মাছের অকাল বিপন্নতা চলে আসতে পারে। 25-এর প্রশ্ন, 25-এ বলছে দ্য ফিশারি কোলাপস অফ দ্য গ্র্যান্ড ব্যাংক, গ্র্যান্ড ব্যাংক আমরা জানি খুব গুরুত্বপূর্ণ একটি মগ্নচড়া, ওয়াজ প্রাইমারিলি ডিউ টু, কেন? ওভার ফিশিংয়ের কারণে এখানে না বর্তমানকালে মাছের ক্ষেত্রে একটা বড় ধরনের মানে মাছ উৎপাদনের ক্ষেত্রে একটা বড় ধরনের বিপত্তি তৈরি হয়েছে ওভার ফিশিং এবং এই মানে কোনো নিয়ন্ত্রণ ছাড়াই যথেচ্ছ মাছ ধরার কারণে। 26, দ্য মেজর ফিশিং গ্রাউন্ড নোন অ্যাজ দ্য কড ওয়ার, কড ওয়ার বলা হয়, অকার্ড ইন মেজর ফিশিং গ্রাউন্ড নোন অ্যাজ দ্য কড ওয়ার, অকার্ড ইন আইসল্যান্ডে মেজর ফিশিং গ্রাউন্ড নোন অ্যাজ দ্য কড ওয়ার, কড ওয়ার বেসিক্যালি আইসল্যান্ডের সাথে যুক্ত একটা দ্বন্দ্ব। ওকে, নেক্সট পরের প্রশ্ন, দ্য টার্ম ঘোস্ট ফিশিং, ঘোস্ট ফিশিং কি আবার? ভুতুরে মাছ। ঘোস্ট ফিশিং রেফার টু লস্ট অর অ্যাবান্ডন্ড ফিশিং গিয়ার দ্যাট কন্টিনিউয়াস টু ক্যাচ ফিশ। মানে মজার বিষয়, সমুদ্রে মাছ ধরতে গিয়ে অনেক সময় জাল হারিয়ে যায় বা জালের কোনো অংশ ছিঁড়ে পড়ে যায়, তো সেই জালগুলো যেখানেই থাকুক না কেন সমুদ্রে দেখা যায় সেই জালটা কিন্তু কন্টিনিউয়াস মাছ ধরে। কিভাবে? ওই জালের ফাঁদে আটকে গিয়ে প্রচুর মাছ ধরা পড়ে কন্টিনিউয়াস। তো এই কাজটাকেই ঘোস্ট ফিশিং হিসাবে চিহ্নিত করা হয়। তো এটা ভীষণ সেন্সিটিভ, কারণ সেই মাছ তো দিনের শেষে আবার তুলে আনা সম্ভব হয় না, কিন্তু প্রচুর মাছের মৃত্যু হয়। তাই জাল ছিঁড়ে গেলে, জাল হারিয়ে গেলে সেটাকে সমুদ্রে ফেলে আসাটা কিন্তু সামুদ্রিক প্রাণীদের জন্য অবশ্যই ক্ষতিকর। 28-এর প্রশ্ন, হুইচ কান্ট্রি ইজ দ্য লার্জেস্ট প্রডিউসার অফ কোল ইন দ্য ওয়ার্ল্ড, ওয়ার্ল্ডে কোল উৎপাদনে প্রথম চীন। নেক্সট 29, হোয়াট পার্সেন্টেজ অফ চায়নাস টোটাল এনার্জি কনজামশন ইজ ড্রাইভ ফ্রম কোল, অ্যাকচুয়ালি কোল থেকে চায়না 57% শক্তি উৎপাদন করে থাকে। 30-এর প্রশ্ন, হুইচ US স্টেট প্রডিউস দ্য মোস্ট কোল, অ্যাকচুয়ালি মোস্ট কোল মানে সবচেয়ে বেশি কোল উৎপাদন করে ওয়েমিং, ওয়েমিং নামক যে প্রদেশ সেটা। টুমে এইভাবে ধারাবাহিকভাবে আমাদের যেমনটি ইউটিউবেও ভিডিও দেওয়া হবে তেমনই আমাদের ক্লাসরুমে ধারাবাহিকভাবে পরীক্ষা চলবে। এই মূল পরীক্ষাটি ছিল 80 নাম্বারের, 80 নাম্বারের 60 মিনিটের পরীক্ষা এবং সেটা এসেছে বেসিক্যালি এই প্ল্যান থেকে। আমরা টোটাল 14টি পরীক্ষা সাজাবো, প্রত্যেকটা সাব টপিক ওয়াইজ টেস্ট সাজানোর পর বর্তমানকালে আমাদের ক্লাসরুমে 300-র ওপরে পরীক্ষা চলছে এবং প্রায় 420টার মতো ক্লাস রয়েছে আমাদের সিস্টেমেটিক, প্রত্যেকটা ধরে ধরে ক্লাস। আমাদের যেমন প্রত্যেকটা ইউনিট সাব ইউনিটের ওপরে ক্লাস আছে তেমনই আছে তার পরীক্ষা। তাই বর্তমানকালে 300-র ওপরে পরীক্ষা, 420-র ওপরে ক্লাস রয়েছে, সেইগুলো আমাদের সিস্টেমেটিকভাবে চলবে এবং ইউটিউবে এই ভিডিও দেওয়ার কাজও চলবে। যাদের ইচ্ছে রয়েছে আমাদের ক্লাসরুমে অ্যাডমিশন নেয়ার তারা কিন্তু চাইলে যে কোনো সময় আমাদের ক্লাসরুমে অ্যাডমিশন হতে পারে। আমাদের ক্লাসরুমে এই রকমভাবে পরীক্ষাগুলো সিস্টেমেটিকভাবে সাজানো হয়েছে, যেমনটি এই যে বিপিএসসি 319 নাম্বারের পরীক্ষা হলো, 319 নাম্বারের পরীক্ষায় ছিল এই মক টেস্ট 05 বিপিএসসির, যেটা দেখালাম। যেমনটি ক্লাইমেটোলজি হরাইজেন্টাল ডিস্ট্রিবিউশন অফ টেম্পারেচার 60 নাম্বারের পরীক্ষা, হিট বাজেট অ্যাটমসফিয়ারিক হিট ব্যালেন্সের উপরে 65। এছাড়া বিপিএসসি মক টেস্ট 4-এ রয়েছে 70 নাম্বারের পরীক্ষা হয়েছিল এটি। ইনকামিং সোলার রেডিয়েশনের উপরে 90 নাম্বারের পরীক্ষা, মক টেস্ট 3 80 নাম্বারের পরীক্ষা। তো এইভাবে করে করে আমাদের ক্লাসরুমে সিস্টেমেটিকভাবে এই পরীক্ষাগুলো সাজানোর কাজ শুরু হয়েছে এবং চলছে। যাদের ইচ্ছে রয়েছে যে কোনো সময় ক্লাসরুমে চাইলেই অ্যাডমিশন হতে পারে। আমাদের ক্লাসরুমে এইভাবে ধারাবাহিকভাবে পরীক্ষা রয়েছে, প্রত্যেকটা ক্লাস রয়েছে এবং রয়েছে পরীক্ষা। যাদের ইচ্ছে ক্লাসরুমে যে কোনো সময় অ্যাডমিশন হতে পারে। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। টাটা।